আমরা আগে শুনতাম যে ব্যাংক ডাকাতির একটা গল্প ছিল, মানে ৭১-এর পরে, ৭২-এর পরে, স্বাধীনতার পরে। তো এরপরে আমরা দেখলাম যে এছাড়াও দিনে দুপুরে ৪-৫টা ব্যাংক ডাকাতি করে নিয়ে নিচ্ছে, মানে এবং আধুনিক এবং স্মার্ট ডিজিটাল ডাকাতি, অর্থাৎ ব্যাংকগুলো পুরো দখল করে নিয়ে নিচ্ছে। এবং দখল করার পরে নামে সেখানে চেয়ারম্যান, এমডি, পরিচালক সব নিজেদের আত্মীয় স্বজন কর্মচারীদের বসে সেখানে আপনার ব্যাংকগুলো থেকে যে অর্থ আছে সেই অর্থ সব লুটপাট করছে। এক ইসলামী ব্যাংক থেকেই তো ১,০০০ কোটি টাকার উপরে তারা নিয়ে গেছে, ইসলামী ব্যাংকের ঋণ অর্ধেক নিয়ে গেছে, এবং এইখানে তাদের কাজের বুয়ার নামেও তারা লোন নিয়ে নিচ্ছে ১০০ কোটি টাকা। আপনার যার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, কোনো মর্টগেজ ছাড়াও টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো ব্যাংকিং সেক্টর ছিল মানে বড় বড় দুর্নীতির বাইরে অনেক বড় রকমের একটা দুর্নীতির জায়গা। এই জায়গাতে প্রায় অনেকগুলো ব্যাংককে অন্তঃসার শূন্য করা হয়েছে। আপনারা দেখেন ৫ই আগস্টের পর অনেকগুলো ব্যাংকের কিন্তু পরিচালনা পর্ষদ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই জন্য পরিচালনা পর্ষদ চেঞ্জ করে দেওয়া হয়েছে যে এই পরিচালনা পর্ষদগুলোতে সরকার তার নিজস্ব লোকজন বসিয়ে, সরকার তার পছন্দের ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বসিয়ে কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের পছন্দ মতো টাকা পয়সা সব নিয়ে পাচার করে দিয়েছে। এবং এই যে দুর্নীতির যে বিষয়টা, এখন বাংলাদেশে আমার মনে হয় দুর্নীতির যে রেকর্ড গত ১৭ বছর হয়েছে প্রত্যেকটা সেক্টরে, সেইটা যদি শুরু করে এর বিচার না শুধু তদন্ত করার জন্য আরও ১৭ বছর লাগবে। যে পরিমাণে দুর্নীতি হয়েছে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি হয় নাই। আপনি দেখেন এই ব্রিজে বলেন, রাস্তায় বলেন, আপনি মসজিদ নির্মাণে বলেন, স্কুল নির্মাণে বলেন, এমন কি দরিদ্রদেরকে বলা হয়েছে যে গৃহায়ন একটা আশ্রয় প্রকল্প, সেই আশ্রয় প্রকল্পে পর্যন্ত দুর্নীতি হয়েছে, সেটা মানে হস্তান্তর করার আগেই ভেঙে পড়ছে। সুতরাং দুর্নীতির যে জায়গা সেইটার পরিসর বা ব্যক্তিটা এত ব্যাপক ছিল যে কোনো সেক্টরই দুর্নীতির বাইরে ছিল না। তার মধ্যে ব্যাংকিং খাতটা ছিল অন্যতম একটা খাত, যেই জায়গাটাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের অনেকগুলো ব্যাংক এখন মোটামুটি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পয়সা ধার করে তারপরে গ্রাহকদের টাকা দিচ্ছে।